ওটাই আগে যেটা বললাম যে বিমানকে একটা ব্যবসায়িক ইউনিট হতে হবে এবং বিমানের যে ম্যানেজমেন্ট, বিদেশি ব্যবস্থাপনার প্রসঙ্গটা আমি বলছি, এটা সম্ভব কিনা আমাদের দেশে? আমরা তো অতীতে সিও নিয়োগ করেছি। দেখেন আমরা যখন শুরু করি বিমান যখন শুরু করি তখন আমাদের এক্সপার্টিস ছিল না, কিন্তু আমি মনে করি বাই দিস টাইম আমাদের মাইন্ডসেটটাও চেঞ্জ করতে হবে, কারণ বিমানের মাইন্ডসেটের সমস্যা, এবং বিমান আজ পর্যন্ত কোনো প্রফেশনাল এমডি পায় নাই, প্রফেশনাল সিও পায় নাই, আজ পর্যন্ত কোনো প্রফেশনাল বোর্ড অফ ডাইরেক্টরস হয় নাই, অর্থাৎ যারা ব্যবসা বোঝে এরকম কোনো বোর্ড অফ ডাইরেক্টরস হয় নাই। তো ওই জায়গাটা রিফর্ম করতে হবে, প্রথমে এখানে মাথাটাকে ঠিক করতে হবে। আপনি দেখেন বিদেশি এয়ারলাইন্সগুলো এখনও অনেক বিদেশি সিও থাকে, কিন্তু ওইটার একটা চ্যালেঞ্জ আছে। আমরা যদি বলি জিএমজির কথা আমি বলি, জিএমজিতে একসময় আমরা প্রায় 87 জন 87 এক্সপেক্টেড নিয়েছিলাম, কিন্তু সাস্টেন করতে পারে নাই। তো ওইটার একটা রিস্ক, জি ওইটার একটা রিস্ক আছে। তো রিস্কটা আপনি মাইটিগেট করতে হবে। আর আমরা যেটা বলি যে আমরা যখন প্রাইভেট এয়ারলাইন্স এখানে করি 2000 সালে যখন আমরা শুরু করি, মানে যদিও শুরু হয় 95-এ, কিন্তু জিএমজি প্রথম একটা নতুন স্লোগান নিয়ে আসছে 1998-এ, এবং আমি জয়েন করি 2000 সালে। এবং আমরা তখন নতুন ছিলাম, আমাদের অনভিজ্ঞতা ছিল, কিন্তু আজকে তো 26 বছর হয়ে গেছে, 27 বছর হয়ে গেছে। এখন মার্কেটে কিন্তু অনেক বিজ্ঞ লোক আছে, অনেক এক্সপিরিয়েন্স লোক আছে, কিন্তু মুশকিল হচ্ছে বিমানও আছে। প্রবলেম হচ্ছে ড্রাইভটা, তাদের সেই ড্রাইভটা নেই, তাদের যে ম্যানেজমেন্ট থেকে যে ড্রাইভটা দরকার সেটা নাই, তাদের যে প্রেশার থেকে পলিটিক্যাল প্রেশার সেটা থেকে তাদেরকে উদ্র হতে হবে। তো এই জায়গাটা যদি ঠিক করে তাহলে বিমানের ম্যানেজমেন্ট দিয়ে এই ম্যানেজমেন্টে তারা আগে যেতে পারবে। তারপরে মনে করি যে আমি একটা উদাহরণ একটু অ্যাড করতে চাই, যেন কাফকো কিন্তু মোটামুটি বিদেশি ব্যবস্থাপনা দিয়ে চলে, সরকারের ইকুইটি আছে, আর অনেকের ইকুইটি আছে, এইভাবে এরকম ব্যবস্থাপনা আমরা হ্যাঁ সে তাহলে তো আপনি যেটা আমি মনে করি যে বিমানের যে গভর্নমেন্টের যে 100% শেয়ার, এই টাকাতে আর আমরা বিদেশি ইনভেস্টরও তো ইনভেস্ট মানে 30-40% সে ছেড়ে দিক, যে নতুন ইনভেস্টর নিয়ে আসুক, তারা ম্যানেজমেন্টে আসুক, সরকারের 70% থাকুক, 30% অনেক থাকুক, দেশে হোক বিদেশে হোক, এবং তার নতুন বোর্ড তৈরি হোক। তাহলে হবে কি দেখবেন যে টোটাল সিনিয়রিটি চেঞ্জ হয়ে যাবে। তো আজকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কিন্তু আমরা গভর্নমেন্টের উপরে নির্ভর করি। বিমান একটা এয়ারক্রাফট কিনবে, এমনকি একটা যদি এয়ারক্রাফট আনতে যায় সরকারি নির্দেশনা, সরকারের অনুমতি ছাড়া তারা করে না। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তো ট্রুলি একটা বিজনেস ইউনিট হতে হবে এবং প্রফিটেবলিতে যাইতে হবে অ্যাট এনি কস্ট। হ্যাঁ, সরকারের সমর্থন থাকতে হবে। আপনি দেখেন যে এয়ারলাইন্সগুলো আমরা মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্স বলেন, সৌদি আরবের এয়ারলাইন্স বলেন, সরকারি সহযোগিতা আছে, সরকারি তখন সাবসিডি করে। আপনি হয়তো জানেন না, কোনো এক সময় কানাডা কোনো একটা এয়ারলাইন্সের সাথে চুক্তি করতে রাজি হয় নাই, কারণ তারা বসে আনএথিক্যাল প্র্যাকটিস করে। আনএথিক্যাল প্র্যাকটিস কি আমি কাগজে কলমে দেখাচ্ছি। ফুয়েল যেমন আমরা বিমানকে দেখতেছি, ফুয়েলের টাকা দেয় না, বিবিসি বহু টাকা পাচ্ছে, সিভিল এভিয়েশন বহু টাকা পাচ্ছে। তাহলে এখানে ডিসক্রিমিনেশন হচ্ছে বিমান এবং প্রাইভেট এয়ারলাইন্স তো 1 পয়সা বাকি থাকলে বিমান সার্টিফিকেট আপনি এওসিটা বন্ধ হয়ে যায়, আমাদের লাইসেন্সটা বন্ধ করে দেয়। তো এই ডিসক্রিমিনেশন হচ্ছে, কিন্তু ওরা কিন্তু এই ডিসক্রিমিনেশনটা গোপনে করতেছে, মানে এই জিনিস সহযোগিতা গোপনে করতেছে, করে তারা ব্যবসা করে। আজকে কিন্তু সিচুয়েশন চেঞ্জ, আজকে কিন্তু তারা রেভিনিউ দিচ্ছে, সরকারের জিডিপি তাদের কন্ট্রিবিউশন অনেক বেশি। তো বিমানকে সেই জায়গায় যাওয়ার জন্য ম্যানেজমেন্টের উচিত ছিল অনেক আগেই ম্যানেজমেন্ট পরিবর্তন করা, সে দেশে হোক বিদেশে। মানে সংস্কারের কথা তো আমরা বলি, সংস্কারটা খুব সহজে বলা যায়। আসলে বেস্ট পসিবল সলিউশন কি হতে পারে? স্ট্র্যাটেজিক পার্টনার নেওয়া, মানে সংস্কারটা আসলে চলমান এবং বিশাল প্রক্রিয়া। সংস্কার তো রাষ্ট্রেরও চলছে, কিন্তু আমরা যদি ইমিডিয়েট বিমানের কিছু মানে আমরা ভালো ফল পেতে চাই, সেটা কোনটা হতে পারে? ট্রুলি পিএলসি করে দেওয়া উচিত, অর্থাৎ তার কিছু শেয়ার তার লঞ্চ করতে পারে, করে নতুন ম্যানেজমেন্ট আসতে পারে। আচ্ছা আচ্ছা।